শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ১৬। খুনসুটি ঝগড়া করতে করতে সায়ন স্বর্ণ এসে পৌঁছেছে একটি পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরে আগে কালী মূর্তির পূজা হতো। মন্দিরের পুরোহিত রামকৃষ্ণচরণের কাটামুন্ডু পাওয়ার পর থেকে পূজা অর্চনা বন্ধ থাকে। এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারেই বন্ধ হয়ে যায়। কালী মূর্তি সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলেস্তারা খসে, অযত্ন অবহেলায় মন্দিরটি সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানে দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি গা মাথা ভার হয়ে আসে, ভয়ে শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যে জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জুয়ার আসর বসায়, তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনই এক জায়গায় স্বর্ণ আর সায়ন এসে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে। সায়ন এতক্ষণ শান্তশিষ্ট থাকলেও এবার তার মুখ দিয়ে গালির ফোঁড়া ছুটতে শুরু করলো। এক পর্যায়ে রাগে গজগজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, ওই আমার শাওয়ার বাল, মশকরা মারাও আমার লগে? আমি কি তোমার শালা লাগি? ৫ মিনিটের মধ্যে আসবি, নয়তো আজ তোকে এমন ঠাপ দেব বাপ ডাকারও সময় পাবি না, শালা ভেড়াচোদা। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না। শোনার ধৈর্যও নেই সায়নের। সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ছাড়ছে। এক দফায় মশাকেও গালি ছুড়ল সে। তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। এই মানুষটা বাড়ি থাকাকালীন একরকম, বাড়ির বাইরে অন্যরকম। কতদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আরেকটু কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান? তোমার মতো ভূত সঙ্গে থাকতে ভয় কিসের? তা ঠিক, তা ঠিক। কিছু খাবি? খিদে পেয়েছে? যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? পকেটে কাঁচা ছোলা আছে, খাবি? না? তাহলে আমাকে খা। স্বর্ণমুখে বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল, সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি ভদ্রসভ্য হয় নাকি? মাথায় চাঁদি গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি। তোমার গালি রেকর্ড করে বড় মাকে শোনাবো ভাবছি। এভাবে কট খাওয়াস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। একথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল। তাকে হাসতে দেখে সায়ন শক্ত থাবায় দুই গাল চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেলো, এরপর দুগালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসার শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে উকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি আটল। তার ধারণায় ঠিক সিদ্দিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ টমান কিছু পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফন্দি। কিন্তু এত কাঁচা কাজ করার মানুষ সে নয়। কনককে একটু খেলানো যাক, কথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, যান, শালাকে কিছু দিয়ে আয় তো। কি দেব, চুমুটুমু কিছু? একদম জানে মেরে দেব। আমার ভাগের জিনিস অন্যকে দিলে। এক কাজ করি, ওর ভবিষ্যতের উপর ঠাডা ফেলে আসি, যাতে সম্বন্ধীর বিয়ে পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয়ে থাকে। যাবে যাও, বলার কি আছে, তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো। আরেক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। তুই এখানেই থাক, আমি যাব আর আসবো। সাবধানে, ভুলেও বুঝতে যেন না পারে এটা তুমি। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশ উঁকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে। বোকা কনক সায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করে গাড়ি থেকে নেমেছে। এই সুযোগেই সায়ন কনকের মাথায় ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসালো প্যান্টের চেইন বরাবর। আচমকা আক্রমণে কনক কিছু বুঝতে উঠতে পারল না, আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচণ্ড ব্যথায় গোঙাতেই আরেকটা গাড়ির শব্দে সায়ন ছুটে পালালো। ওটা সায়নের গাড়ি ভেবে কনকও দেরি করলো না। কোনো মতে মুখ থেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। যান নিয়ে বেঁচে ফিরলে পরেও ব্যথাস্থানে হাত বুলারে শোক প্রকাশ করা যাবে। এদিকে সায়ন কনককে ইচ্ছে মতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখিও এসে গেছে। ততক্ষণ ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থান কোথায়।
প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে, কেনই বা এখানে নামিয়েছে। এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি। জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটাই বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞেস করলে আমি সবার সামনে না না করবো, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না, যেভাবেই হোক সবাইকে রাজি করাবি। মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি, যদি না করিস ছবিগুলো তিন চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর কথা ও কাজে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক হতভম্ব। জবাবে কিছু বলার মতো শব্দ তার শব্দ ভাণ্ডারে নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করতো যে বিয়ে বিদ্বেষী। না, যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যিই যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে চোপায়, কোনো মতে ঘাড় তেরাটার সঙ্গে তাল মেলানো যাক, পরেরটা পরে ভাবা যাবে। মনে এ কথা ভেবে শীতল শুদ্ধকে রাগালো না, বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসলো। বোকা বোকা হাসি আর কি, এছাড়া বাঁচার জন্য কোনো উপায়ও নেই। তারপর শুদ্ধের থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলো, শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে, বিয়ে করতে চাই, লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো বোঝানোর দায়িত্ব তাকে দিচ্ছে। কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে, এ কথা ভাবতেও তার লজ্জা লাগছে। যে কারণে অকারণে অন্যের লজ্জার পিণ্ডি চটকায়, তার আবার লজ্জা। তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বড়, বাড়ির বড় সন্তান হিসেবে সায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না। আবার সায়ন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না, অর্থাৎ অপেক্ষা। হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে না করলে হাত কেটে ফেলা ফেলা করার হুমকি দিচ্ছে। এজন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে। তবে ভালোই হবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে। অনেক দিনই হলো বিয়ে বাড়ির রোস্ট রেজালা বোরহানি খাওয়া হয় না। তবে শুদ্ধ কিংবা সায়র যারই বিয়ে হোক, ওরা তিন বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে, সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো। মনে মনে এমন কথা ভাবতে ভাবতেই তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবলো শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে সে। যতই হোক চাচাতো ভাই, ভাই তো। ছোট বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না? সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরলমনা শীতল কিছুক্ষণ আগে ঘটনা মাপ করে দিল। তারপর নরম দুর্গশ্বাস টেনে তুলতে তুলতে বলল, ভাবির ছবি দেখি। কোন ভাবি? আপনার বউ আমার ভাবি হচ্ছে না, সেই ভাবির ছবি দেখান। তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? ওমা, নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না? না, রাখবো না। কেন রাখবেন না? আমার ইচ্ছে। ছবি রাখবেন না, তাকে দেখাবেনও না, তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন? বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম? বলতে হবে কেন? আপনার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেছি। আমার শারীরিক সমস্যা আছে, অথচ আমি জানি না, তুই জানিস। আমার বিয়ের জন্য মরে যাচ্ছি, অথচ আমি মরার ফিল পাচ্ছি না, এটাও তুই নাকি পাচ্ছিস। কাহিনী কি ঝেড়ে কাজ দেখি। তা কাজিন উপন্যাস পড়ে তুইও সেই কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি? শুদ্ধের কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ঝাঁকিয়ে হিসিয়ে বলতে, আপনার মতো ঘাড় অভদ্র অসভ্য পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও তাহলে আমি খেপাসারের বউ। একথা মনে মনে বললেও শুদ্ধ আন্দাজে ঢিল ছুঁড়ে গমগমে সুরে জবাব দিল, কান খুলে শুনে রাখ, বিয়ের অভাবে যদি কঙ্কালসার হয়ে যায় তবু তোকে বউ বানাবো না। যে মেয়ে আমার কোলে হিসু করে দেয়, আর যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি। এক খোঁটার কতদিন দিবেন? মরার আগ পর্যন্ত। তা মরবেন কবে? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই। একা মরতে ভালো লাগছে না, চল দুজন একসাথে মরি। শীতল অগ্নিদৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে, শুধু পারছে না শুদ্ধকে দাঁতের তলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে পড়ল। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিসেল হাসি এঁটে বলল, প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মা তোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে, নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলেও যেতি, আর না দুদণ্ড কাউকে শান্তি দিতি। রাত দিন শুধু কান্না করতি। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদিও বা একটু কোলে নিতাম, অমনি হিসু করে দিতি। শীতলের আর সহ্য হলো না, সে উঠে হাঁটা ধরল। ঘুরে ফিরে একই গল্প, ছোট থাকতে সবাই এমন করে। তখন যদি জানতো ওই কাজের জন্য বছরে 36 বার করে খোঁটা শুনতে হবে, তাহলে জীবনেও তার কোলে যেত না।
জয়েন্ট ফ্যামিলিতে থেকে তারা বড় হয়েছে। বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে, আদর করবে। সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে, এটাই স্বাভাবিক। তার বেলায়ও এটাই কাহিনী। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। এসব শুনে তার কি লজ্জা লাগে না? তাও ওই একই কথা, একই গল্প। শীতল চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল, ঠোঁটে বাঁকা হাসি এঁটে জামা কাপড় ঝেড়ে সেও পিছু পিছু গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা সেখানে এসে শীতল থামলো। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারলো। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করালে চোটপাট দেখায়। উপকার পেয়ে উপকারীকে যাচ্ছে তাই বলে এরা। আফসোস, দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে। আবার খোঁচাও শুনে শীতল জ্বলে উঠল আপন শক্তিতে। সে ঝগড়ুটে গলায় বলে উঠল, গেদাকালে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি, আপনি করেননি? না, করিনি। আমি কারো মতো এত বেহায়া না যে যার তার কোলে চড়ে হিসু করে ফোকলা দাঁত বের করে হাসবো। কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁচা মার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা পালতি নাকি? বাড়ির পেছনেই তো অনেক জায়গা পড়ে আছে। দেখেন শুদ্ধ ভাই, শুধু শুধু কথা পেঁচাবেন না। আপনার পায়ে পড়ি, ছোটবেলার কাহিনী থেকে আমায় মুক্তি দেন। এ কথা শুনে শুদ্ধ বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল, আগে পা ধর। পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বেয়াদবি। একটা মানুষের কথার সাথে কাজেরও মিল থাকা জরুরি। কি আশ্চর্য, আমি তো কথার কথা বললাম। বললি যখন ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের এক মাস না পেরোতেই বাপ হব। প্রতি বছর একটা করে ছানাপোনা ফোটাবো, তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করেছিস, আমার ছানারা তোর কোলে হিসু করবে। হিসাব বরাবর। ঠিক আছে, তাই হবে। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাকে বিয়ে করানো। এ কথা বলে শীতল গজগজ করতে করতে বাইকের পেছনে চেপে বসলো। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটল অজানা পথ ধরে। রাত বাড়ছে ধরা বাঁধা নিয়মে। অচেনা পথ, অচেনা গন্তব্য ছুটছে উদ্দেশ্যহীনভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। শুধু ধমকে উঠলেও পাত্তা দিল না, বরং প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে দুই হাত দুদিকে প্রসারিত করে মিষ্টি করে হাসলো। কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না, যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তায় লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনের ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শুনল না, বরং টেনে টুনে শুদ্ধের হেলমেটটাও খুলে নিল। বাতাসে উঠতে লাগলো শুদ্ধর চুল। শুদ্ধ বেয়াদব টেয়াদব বলে ধমকালেও কিছু মনে করলো না, কারণ এ তো আর নতুন কিছু না, এসব সে রোজ শোনে। তাই আরেকটু সাহস দেখিয়ে পেছন থেকে শুদ্ধের চুল টেনে দিতে দিতে বলল, একটা কথা বলি? না। বলি না প্লিজ, না বললে পেট ব্যথা করবে আমার। কিছুদিন আগে সায়ন ভাইয়ের কাছে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল, আহানাপ নাম। ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাইয়াটা শখ আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাপে খাপ, তাই আমি আপুর নাম্বারটা ওনাকে দিয়েছি। বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে। এ কথা শোনা মাত্রই আচমকা বাইক থামাতেই তার পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগে বাসখাই গলায় শুদ্ধ বলল, অচেনা একজন শখের নাম্বার চাইলো আর তুই দিয়ে দিলি? এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে? কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে? বেয়াদব কোথাকার! থাপ্পড়ে দাঁত ফেলে দেব তোমার। শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা তার বেলা। এদিকে সায়ন ভাইয়েরও প্রেম করে বলেছে নাকি কাউকে। কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসে, এসব দেখা ছাড়া কাজ নেই তোর? এসব করতে পেলে বসে বড় করা হচ্ছে তোকে। ঘুরে ফিরে আমার চোখেই পড়ে, এটাও কি আমার দোষ নাকি? প্রায় সবাই কথাই জানি, শুধু আপনারটা বাদে। আপনার কাহিনী জানলেই 16 আনা পূর্ণ হবে। শীতলের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শুদ্ধ বাইকটা টান দিতে টং চায়ের দোকানের সামনে থামলো। দোকানিকে চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে এক বক পানি তুলে শীতলকে বলল চোখে মুখে পানি দিতে। ঘুম ছুটাতে শীতল তাই করলো। দোকানি চা বানাচ্ছে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগোলো জঙ্গলের দিকে। কয়েকটা ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অমনি তার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেলো। ব্যথা পেয়ে নাক ডলতে ডলতে খ্যাক করে বলল, আশ্চর্য তো, খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তুই কোথায় যাচ্ছিস? আপনার সঙ্গে? আমি কোথায় যাচ্ছি?
আমি কি করে বলবো? জানিস না তো পিছু নিয়েছিস কেন? শুধু শুধু কথা পেঁচাবেন না, কোথায় যাচ্ছেন বলে গেলেই হয়। মূত্র বিসর্জন দিতে যাবি? গেলে আয়, গল্পে গল্পে কাজ সারি। ছি, কী সব কথাবার্তা! ছি এর কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছি, অন্য কিছু তো করতে চাইনি। কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ? এ কথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে। দোকানের সামনের বেঞ্চে বসলো, দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল। একটু পরে শুদ্ধ ফিরে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন, আব্বা, এডি আমাগো আম্মাজান লাগে? তাকে আমিও চিনি না কাকা, রাস্তায় পড়েছিল, ধুলো ঝেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেব, না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। এই কথা শুনে শীতল ভ্রুকুটি করে তাকালো দোকানি, হো হো করে হেসে ফেলল। হাসলো শুদ্ধ, তারা কেন হাসলো বোধগম্য হলো না শীতলের। অতপর তারা চা পান করে পুনরায় ভবঘুরে হয়ে বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনো মতে হেলমেট রেখে সেভাবেই ঘুম, এক ঘুমেই দুপুর পার। একতলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন মাঝবয়সী এক লোক। নাকের ডগার উপরে মোটা কাচের চশমা, পরনে কুঁচকে যাওয়া পাজামা ফতুয়া, হাতে একটি ব্যাগ, ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঠেলে ভ্রুকুচকে একটু এগিয়ে এলেন, তারপর নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করল। উচ্চারণ করলেন অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছে। এত দূরে জার্নি করে আসা সার্থক হলো তবে। উনি কাপা হাতে কলিং বেল চাপতেই একজন যুবক দরজা খুলে হড়হড় করে বলল, চটি খুলে পদধূলি ঝেড়ে হাগামোতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলেই গলা ঝেড়ে খানিকটা কেসে নিজের সমস্যার কথাটা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না। চুলকাচুলকি মুচড়ামুচড়ি ম্যাডাম একদমই পছন্দ করে না, তাই এসব থেকে নিজেকে সংযত রাখবেন। ধন্যবাদ।